বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর কেরানীগঞ্জে প্রকাশ্যে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু। ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। আজ রাজধানীর ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, দুর্নীতিকে মাটিচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেয় তাহলে জনগণের একটি টাকার উপর আমরা হাত বসাবো না। আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেয় তাহলে চাঁদাবাজদের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না বলে জানিয়েছেন তিনি। এদিকে শারজিস আলমকে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় ১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী শারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। আজ পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে শোকজের নোটিশ দেওয়া হয়। এবারে জানাবো, দেশ স্বাধীন হওয়ার পর সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি বললেন আসিফ নজরুল। নির্বাচন সফল করতে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনে অনিয়ম হলেই জামাত ক্ষমতা আসবে বলেন হর্ষবর্ধন সিংলা। বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তিনি মনে করেন বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু এবার দেশে সুষ্ঠু নির্বাচন হলে 100% জামাত ইসলাম ক্ষমতায় আসবে, কারণ বিভিন্ন জায়গা থেকে সব বিষয় স্পষ্ট হওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কেরানীগঞ্জে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় বিএনপির সেই নেতার মৃত্যু। ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। আজ রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ হজরত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার 22 জানুয়ারি রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন তিনি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, আজ রাত 9টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকার হজরত ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন হাসান মোল্লা। ওই সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন তাকে লক্ষ্য করে গুলি করে। এই ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেল যোগে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরই পরিস্থিতি থমথম অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় একটি গুলি হাসান মোল্লার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে শেষ রক্ষা হয়নি। বিএনপির এই নেতা অবশেষে তিনি মারা গেলেন। তার মৃত্যুতে বিএনপি গভীরভাবে শোক পাচ্ছে। তবে অনেকেই বলছে, বিএনপির বেশিরভাগ নেতাকর্মী চাঁদাবাজের সঙ্গে যুক্ত থাকার কারণে আসলে সারা দেশের মানুষ তাদের মৃত্যুতে কোনরূপ দুঃখ না পেয়ে বরং আরও অনেকেই খুশি হয়েছে, কারণ একটি চাঁদাবাজ কমে যাওয়ার মধ্য দিয়ে সবাই এখন শান্তিতে থাকতে পারবে, এমনটা মনে করছে এলাকার অনেক মানুষ। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে, তবে তারা নাম পরিচয় এখনো
কখনো প্রকাশ করতে সাহস করেনি। তারা বলছে, আমরা যদি ক্যামেরার সামনে এসে কথা বলি তাহলে হয়তো তারা আমাদেরকে হত্যা করতে পারে, এজন্য তারা অনেকেই এসব কথাবার্তা পর্দার ভেতর থেকে বলছে, কিন্তু কখনোই পর্দার বাইরে এসে তারা কোনো কথাই বলতে পারেনি। দুর্নীতিকে মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেয় তাহলে জনগণের একটি টাকার উপরও আমরা হাত দেব না। আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আর সহ্য করা হবে না। দুর্নীতিকে মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করব। আজ দুপুরে বগুড়া শেরপুর 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির বলেন, আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়েছে, এই কার্ড সবুজ ও হলুদ হবে না। আপনারা যদি আমাদের ভালোবাসেন, সমর্থন দিয়ে আমাদের সঙ্গে নেন, তাহলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের হেফাজত করব ইনশাল্লাহ। এই সময় তিনি বলেছেন, জামাতের কাছ থেকে কোনো চাঁদাবাজ বেরিয়ে আসবে না। জামাত হচ্ছে এমন একটি আদর্শিক রাজনৈতিক দল যারা এদেশের জনগণের পাশে থাকবে। এদেশে অনেক বড় বড় আন্দোলন হয়েছে প্রতিটি সময়, কিন্তু জামাত ইসলাম আসলে আমাদের বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জনগণের পাশে ছিল। তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আর একজন পলাতক নেতা বাংলাদেশে এখন তিনি বলছে জামাত নাকি গুপ্ত রাজনীতি করত। তিনি বলেন, আমরা বলতে চাই জামাত যদি গুপ্ত রাজনীতি করে থাকে তাহলে সুপ্ত রাজনীতি কারা করেছে, পালিয়ে কারা গেছে, তাহলে সেই প্রশ্নের উত্তর দেখ তিনি আরো বলেন, জামাত ইসলাম কখনো দেশ ছেড়ে তার মতো পালিয়ে যায়নি। জামাত ইসলাম বীরের মতো দেশে থেকেছে। জামাত ইসলামের নেতাকর্মীদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, তারপরও কিন্তু তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। সুতরাং আপনাদের সবাইকে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন থেকে আরো সচেতনতামূলকভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলা ছাড়া জামাত ইসলামের হাতে আর কোনো বিকল্প থাকবে না। সুতরাং জামাত ইসলাম তার দায়িত্বশীল নেতাকর্মীদেরকে নিয়ে এবার দেশটাকে সুন্দরভাবে গড়তে চায়। শারজিস আলমকে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী শারজিস আলমকে কারণ দর্শানো নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। আজ পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে শোকজ পাঠানো হয়েছে। জানা গেছে, আজ পঞ্চগড়ে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেওয়ায় তাকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় আগামী 24 ঘণ্টার মধ্যে তাকে সশরীরে এবং প্রতিনিধিদের মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে মোট 30টি আসনে লড়বে দলটি। এরই মধ্যে ঢাকায় 11 আসনে, নাহিদ ইসলাম ঢাকা 8 আসনে, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 18 আসনে, আরিফুল ইসলাম আদিব ঢাকা 19 আসনে, দিলশানা পারুল ও ঢাকা 20 আসনে, নাবিলা তাসনিদ সহ আরও বেশ কয়েকজন রয়েছে। তাদেরকে সহ সবাইকে শোকজ দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার পর থেকে মূলত নতুন করে আবার বাংলাদেশে একরকম সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন করে এই ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ নানাবিধ বিলেম দেওয়া হচ্ছে এনসিপির নেতাকর্মীদের উপর বলে তারা নিশ্চিত করেছে। তবে সর্বশেষ আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখতে হবে। দেশ স্বাধীন হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি বললেন আসিফ নজরুল। নির্বাচন সফল করা জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি জাতীয় সংসদ নির্বাচন বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবার যে নির্বাচন করছেন, এই নির্বাচনটা ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে পুরো বাংলাদেশ থেকে বলা হয়েছে তিনি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলতে
পারেন একটি নির্বাচনী পরিবেশ সেই ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বিষয়গুলোকেই দেখভাল করা হবে বলে জানানো হয়েছে। তাই সম্পূর্ণ নির্বাচনী সিস্টেমটিকে একটি আধুনিকায়ন করার ব্যাপার নিয়ে সরকার সবথেকে বড় ভূমিকা রাখছে বলে মনে করে সবাই। এজন্য সবাই মিলে এবারের জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে করার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাই করেছেন। এই ধরনের কর্মকাণ্ড আসলে বাংলাদেশে কখনোই হওয়া সম্ভব নয়।